আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর ইচ্ছায় তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি এইচ.এম. বেলায়েত, প্রভাষক রসায়ন। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা রাসায়নিক গণনা এই অধ্যায়ের মল, অ্যাভোগাড্রোর সংখ্যা, মোলার আয়তন ও তার গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের যদি আমরা এই গাণিতিক সমস্যা যদি সমাধান করতে যাই, তাহলে আমাদের এই মোল, অ্যাভোগাড্রোর সংখ্যা, মোলার আয়তন সম্পর্কে জানতে হবে। আমি যদি প্রথমত মোল সম্পর্কে যদি বলি, তাহলে আমাদের রসায়ন শাখায় রাসায়নিক পদার্থের হিসাবটা মোলে করা হয়ে থাকে। আমরা বাস্তব জগতে যেমন বিভিন্ন জিনিসের যেমন হিসাব করি, হালিতে করে থাকি, ডজনে করে থাকি, কুড়িতে করে থাকি, এরকম অনেক হিসাব করে থাকি। তবে রাসায়নিক পদার্থের পরিমাণের যে এককটা, সেক্ষেত্রে আমরা মোলে করে থাকি। যেমন মোল বলতে আমরা যেটা বুঝি সেটা হলো এরকম যে আমরা পূর্বে মৌলের পারমাণবিক ভর জানি, অণুর ক্ষেত্রে আণবিক ভর জানি। অর্থাৎ সেক্ষেত্রে মৌলের পারমাণবিক ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করা হয়, অথবা অণুর ক্ষেত্রে তার আণবিক ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করা হয়, তাহলে যে পরিমাণ পাওয়া যায় তাকে গ্রাম পারমাণবিক ভর বলি, অথবা গ্রাম আণবিক ভর বলি, বা সংক্ষেপে আমরা এক মোল বলে থাকি। আবারও বলি, মোল হলো রাসায়নিক পদার্থের মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে, অথবা অণুর ক্ষেত্রে তার আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভর বা সংক্ষেপে এক মোল বলে থাকে। অপরদিকে অ্যাভোগাড্রোর সংখ্যা, এই সংখ্যাটা একটা বিরাট সংখ্যা। এই সংখ্যাটা সংজ্ঞা যদি দিতে চাই, তাহলে আমার মোলের সাহায্য নিয়ে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যার সংজ্ঞা দিই। যেমন আমি যদি অ্যাভোগাড্রোর সংখ্যা বলি যে রাসায়নিক পদার্থের এক মোলে একটি নির্দিষ্ট সংখ্যক অণু, পরমাণু বা আয়ন বা ইলেকট্রন উপস্থিত থাকে, ওই নির্দিষ্ট সংখ্যাটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে এই অ্যাভোগাড্রোর সংখ্যার মান হলো Na equals 6.023 into 10 to the power 23। এই অ্যাভোগাড্রোর সংখ্যার মান হলো এত। অর্থাৎ রাসায়নিক পদার্থের এক মোলে যদি এত সংখ্যক অণু বা এত সংখ্যক পরমাণু বা এত সংখ্যক আয়ন বা ইলেকট্রন উপস্থিত থাকে, তাহলে আমরা সেটাকে এক মোল বলি। যদি মোলের সংখ্যা দিতে যাই, তো অ্যাভোগাড্রোর সংখ্যার সংখ্যা হলো রাসায়নিক পদার্থের এক মোলে একটা নির্দিষ্ট সংখ্যক অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন উপস্থিত থাকে, তাহলে এই নির্দিষ্ট সংখ্যাটাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা ধরে নিই। অপরদিকে মোলার আয়তন হলো এই বিষয়টা হলো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। অর্থাৎ এক মোল গ্যাসীয় পদার্থের আয়তনটা, অর্থাৎ এক মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তনকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। আবারও বলছি বন্ধুরা, এক মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তনকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। এবং এক্ষেত্রে একটা আদর্শ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান হয়, এবং সেটা হলো 22.4 লিটার। অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান হয়। যেমন সেটা এরকম যে এক মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের মোলার আয়তন বলে। তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা হলো এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, আর প্রমাণ চাপ হলো 180। এই প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান হয়। তাহলে প্রমাণ তাপমাত্রার কাছে সকল গ্যাসের মোলার আয়তন, যে কোনো গ্যাসের মোলার আয়তন, অর্থাৎ যে কোনো গ্যাসের মোলার আয়তন সমান, অর্থাৎ যে কোনো গ্যাসের এক মোল পরিমাণ গ্যাসের আয়তন প্রমাণ তাপমাত্রা হিসাবে সমান হবে। অর্থাৎ যে কোনো গ্যাসের এক মোল সমান 22.4 লিটার।
হ্যাঁ, পরমাণু তাপমাত্রা হিসেবে যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার ধরা হয়। তাহলে আমরা জানলাম যে মোল হলো রাসায়নিক পদার্থের যে পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, মানে এই পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন উপস্থিত থাকে তাকে এক মোল বলে। অথবা ভিন্নভাবে বলতে পারি, মৌলের পারমাণবিক ভরকে অণুর আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলেও আমরা তাকে গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভর সংক্ষেপে এক মোল বলি। মোলার আয়তন এক মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। সেক্ষেত্রে আমরা মোল, অ্যাভোগাড্রো সংখ্যা এবং মোলার আয়তন এই তিনটা জিনিসকে যদি মিলিয়ে লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে কোনো রাসায়নিক পদার্থের 1 মোল ইকুয়াল ওই পদার্থের গ্রাম পারমাণবিক ভর, যদি বস্তুটা তোমার মৌল হয়, অর্থাৎ এটা মৌলের ক্ষেত্রে। অথবা ওই পদার্থের গ্রাম আণবিক ভরও হতে পারে যদি এটা অণু হয়ে থাকে। এটা হচ্ছে অণুর ক্ষেত্রে। আবার এক মোল বলতে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, যেমন 6.023 × 10⁻23 এতটি পরমাণু, এটা মৌলের ক্ষেত্রে। আবার 6.023 × 10⁻23 এতটি অণু হতে পারে, সেটা হলো অণুর ক্ষেত্রে। আবার 6.023 × 10⁻23 এতটি আয়ন বলতে পারি, অথবা ইলেকট্রন বলতে পারি। অথবা এক মোল মানে 22.4 লিটার, এটা হইল আমাদের গ্যাসের ক্ষেত্রে। অর্থাৎ এক মোলের সাথে অনেকগুলো বিষয় জড়িত। অর্থাৎ আমাদের এই মোল সম্পর্কে আমাদের জানতে হলে তোমার এই বিষয়গুলো জানা লাগবে। সেক্ষেত্রে এই যে বিষয়গুলো আমরা জানলাম মোল সম্পর্কে, এটাকে মোলের তাৎপর্য বলতে পারি। মোলের তাৎপর্য, অর্থাৎ মোলের তাৎপর্য কি? এক মোল বলতে আমরা গ্রাম পারমাণবিক ভর বুঝবো, এক মোল বলতে আমরা গ্রাম আণবিক ভর বুঝবো অণুর ক্ষেত্রে। এক মোল বলতে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, অ্যাভোগাড্রো সংখ্যক অণু, এতটি আয়ন, ইলেকট্রন, অথবা 22.4 লিটার। অর্থাৎ এই মোলের সাথে তোমার এই বিষয়গুলো রিলেটেড। এখন আমরা যদি এটা জানি তাহলে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। অর্থাৎ এই মোলের ক্ষেত্রে তোমার অনেক গাণিতিক সমস্যা আছে, যেমন তোমার মোল থেকে পরমাণু সংখ্যা চাওয়া হতে পারে, বা ভর থেকে পরমাণু সংখ্যা অণুর সংখ্যা চাওয়া হতে পারে, ভর থেকে আয়তনের কথা জানতে চাওয়া হতে পারে, বা আয়তন থেকে পরমাণু অনুপরমাণুর সংখ্যা চাওয়া হতে পারে। আমরা দেখি এখন গাণিতিক সমস্যার ক্ষেত্রে গাণিতিক সমস্যা যদি বলা হয় যে 1 গ্রাম কার্বনে পরমাণুর সংখ্যা কত, 1 গ্রাম কার্বনে পরমাণুর সংখ্যা কত। এক্ষেত্রে ভরের উল্লেখ আছে এবং পরমাণুর সংখ্যা উল্লেখ আছে। যেহেতু ভর উল্লেখ আছে তাহলে আমাদের এক্ষেত্রে গ্রাম পারমাণবিক ভর লেখা হবে। তাহলে আমরা জানি লিখবা যে ওই তাহলে 1 মোল, যেহেতু বস্তুটা কি মৌল, তাহলে 1 মোল কার্বন ইকুয়াল, ভরে যেহেতু উল্লেখ আছে তাহলে 1 মোল কার্বন ইকুয়াল কি 12 গ্রাম, তার গ্রাম পারমাণবিক ভরের সমান। পূর্বে আমরা জানছি যে 1 মোল মানে গ্রাম পারমাণবিক ভরের সমান। ইকুয়াল 1 মোল ইকুয়াল কত, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু 6.023 × 10⁻23 এতটি সি পরমাণু। তাহলে আমার 1 গ্রামে চা হয়েছে, তাহলে 12 গ্রাম, তাহলে লিখতে পারি যেহেতু 12 গ্রাম কার্বন। তাহলে আমরা দেখি এখানে যে একটা বিষয় আছে, 12 গ্রাম কার্বন সমান এতটি পরমাণু, এই যে বিষয়টা। হ্যাঁ, তাহলে 12 গ্রাম কার্বনে যদি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে তাহলে আমার 1 গ্রামে চাওয়া হয়েছে, 1 গ্রামে কত, তাহলে অতএব আমরা বলতে পারি অতএব 1 গ্রাম কার্বন সমান কত 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই 12, এতটি হবে। একটা অ্যান্সার আমরা পেয়ে যাব। এখন আমরা এই বিষয়টার দিকে তাকাই
যেখানে দেওয়া আছে তোমার 1 গ্রাম কার্বন, আমরা জানি কার্বন একটা মৌল, আর এতটি, তাহলে এইখানে দেওয়া আছে কি, যেমন অ্যাভোগাড্রো সংখ্যাকে যদি আমি গ্রাম পারমাণবিক ভর দ্বারা ভাগ দেই, তাহলে আমি 1 গ্রাম মৌলের পরমাণু সংখ্যা পেয়ে থাকি। তাহলে আমরা একটা শর্ট রুলে যেতে পারি। শর্ট রুলটা হলো এরকম যে অতএব মৌলের 1 গ্রাম এ পরমাণুর সংখ্যা ইকুয়াল কি, উপরে হলো অ্যাভোগাড্রোর সংখ্যা, তার মানে NA, অ্যাভোগাড্রোর সংখ্যা নাম্বার অফ অ্যাভোগাড্রো, নিচে হলো তোমার গ্রাম পারমাণবিক ভর। তাহলে আমি পরমাণু সংখ্যা পেয়ে যাব। যদি তোমাকে বলা হতো যে 1 গ্রাম অণুর ক্ষেত্রে, অর্থাৎ যদি বলি 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে পরমাণু সংখ্যা কত, তাহলে আমরা এখানে লিখতাম 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান তার গ্রাম পারমাণবিক ভর, হ্যাঁ, এতটি সালফিউরিক অ্যাসিড অণু। তাহলে সেক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যা বাই তার গ্রাম আণবিক ভর। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব এরকম যে অণুর 1 গ্রাম এ অণুর সংখ্যা ইকুয়াল এই অ্যাভোগাড্রোর সংখ্যা বাই গ্রাম আণবিক ভর, এতটি অণু পেয়ে যাব। অর্থাৎ শর্ট রুল হিসেবে আমরা এটা করে থাকবো। যদি MCQ আসে তাহলে আমরা এরকম করব। তাহলে গ্রাম থেকে পরমাণু সংখ্যা অণুর সংখ্যা বের করা যাবে। এখানে 1 গ্রাম না হয়ে 10 গ্রাম হতে পারতো, X গ্রাম হতে পারতো, যে গ্রাম হবে আমরা সে গ্রাম ইউজ করব। এখন সংখ্যা থেকে তাহলে আমরা ভর এই সেম উপায়, তবে একটু সেন্টেন্সটা উল্টো করে দিলে হয়ে যায়। যেমন আমি যদি বলি প্রশ্ন, যেমন 5.01 10⁻21 এতটি সোডিয়াম পরমাণুর ভর কত। তাহলে সেক্ষেত্রে লিখতে পারি যে আমরা জানি উই নো যে 1 মোল সোডিয়াম ভর যেহেতু উল্লেখ আছে, আমাদের এখানে ভর উল্লেখ আছে, তাহলে 1 মোল সোডিয়াম ইকুয়াল আমরা জানি 23 গ্রাম পারমাণবিক ভর 23 গ্রাম সোডিয়াম। যেহেতু পরমাণু সংখ্যা উল্লেখ আছে, পরমাণুর সংখ্যা, তাহলে 1 মোল সোডিয়াম সমান গ্রাম পারমাণবিক ভর সোডিয়াম ইকুয়াল 6.023 × 10⁻23 এতটি সোডিয়াম পরমাণু। তাহলে আমার কিছু হয়েছে, তাহলে আমরা দেখতেছি যে তোমার এত গ্রাম সোডিয়াম মানে এতটি সোডিয়াম পরমাণু। তাহলে আমি লিখতে পারি যে তাহলে এটা যদি আমি লিখি যে অতএব 6.023 × 10⁻23 এতটি সোডিয়াম পরমাণুর ভর কত, 23 গ্রাম। হ্যাঁ, তাহলে আমার হয়েছে কি 5.01 × 10⁻21 এতটি সোডিয়াম পরমাণুর ভর। তাহলে কী হবে 23 গুণ 5.01 10⁻21 ডিভাইডেড বাই 6.023 × 10⁻23। তাহলে এতটিতে আমি একটা অ্যান্সার পেয়ে যাব। যদি আমার 1 গ্রামে চাওয়া হইতো তাহলে আমার 23 গ্রাম বাই অ্যাভোগাড্রো সংখ্যা, যেমন এতটি সোডিয়াম পরমাণুর ভর যদি হয় 23 গ্রাম, তাহলে একটি সোডিয়াম পরমাণুর ভর কত, তাহলে এই গ্রাম পারমাণবিক ভর বাই অ্যাভোগাড্রো সংখ্যা, গ্রাম পারমাণবিক ভর বাই অ্যাভোগাড্রো সংখ্যা, তখন 1 গ্রাম পাওয়া যায়। তখন রুলটা হতো কি যে মৌলের 1 গ্রামে মৌলের একটি অণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর, তা উপরে হতো তোমার গ্রাম পারমাণবিক ভর বাই নিচে হতো তোমার অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ গ্রাম পারমাণবিক ভর, মৌলের গ্রাম পারমাণবিক ভরকে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে ওই মৌলে একটা পরমাণু ভর পাওয়া যাবে। ওকে, এখন যদি এটা যদি তোমার মৌলের না হয়, যদি অণুর ক্ষেত্রে হয়, অণুর একটি পরমাণুর ভর, অণুর একটি অণুর একটি ভর, একটি অণুর ভর ইকুয়াল অণুর তাহলে গ্রাম আণবিক ভর উপর হবে, গ্রাম আণবিক ভর বাই অ্যাভোগাড্রো সংখ্যা।
অর্থাৎ মৌলের অথবা অণুর ক্ষেত্রে যদি একটি পরমাণু ভর বের করতে চাই, তাহলে গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভরকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা সেক্ষেত্রে মৌলের পরমাণুর একটা অণুর ভর আমরা পেয়ে যাব। এই তাহলে পরমাণুর ভর সংখ্যা থেকে পরমাণুর ভর, আবার তোমার ভর থেকে পরমাণু সংখ্যা। এক্ষেত্রে যদি আমরা অন্য বিষয় যেমন মোলার আয়তন বা আয়তন নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, যেমন যদি এরকম হতে পারে যে বলল 25 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত। এখানে কিন্তু তোমার ভরের সাথে আয়তন রিলেটেড দুটো কথা। এখানে কিন্তু ভরের সাথে আয়তন, এখানে কিন্তু তোমার সংখ্যার কথা উল্লেখ নেই, অনুপরমাণু সংখ্যার কথা উল্লেখ নেই। তাহলে আমরা লিখব উই নো 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল, যেহেতু ভর আছে তাহলে লিখবো 1 মোল কার্বন ডাইঅক্সাইড, তার গ্রাম পারমাণবিক ভর কত 44, তা 44 গ্রাম CO2 ইকুয়াল 1 মোল CO2। যেহেতু আয়তন রয়েছে তাহলে 1 মোল CO2 হলো তার মোলার আয়তন কত 22.4 লিটার CO2। তাহলে 44 গ্রাম এর ভর, 44 গ্রাম CO2 যদি হয় 22.4 লিটার, অর্থাৎ তোমার 1 গ্রামে কত হবে 22.4 লিটার বাই 44, অতএব তোমার 25 গ্রাম CO2 সমান কত হবে 22.4 লিটার বাই কি 44 গুণ 25, তাই এত লিটার CO2। তাহলে এখান থেকে একটা অ্যান্সার পাওয়া যাবে। তো আমরা এখানে দেখি যে এটা যেহেতু গ্যাসীয় পদার্থ, আমরা এই সেন্টেন্সটার দিকে আমরা তাকাই যে এখানে 1 গ্রাম CO2, 1 গ্রাম গ্যাসীয় পদার্থের কত আয়তন। 1 গ্রাম যে কোনো গ্যাসীয় পদার্থের তোমার আয়তন বের করার ক্ষেত্রে আমরা কী করছি যে মোলার আয়তনের তার গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ করছি। তাহলে কোনো গ্যাসের, তাহলে লিখতে পারি, তাহলে কোনো গ্যাসের যদি আমরা যদি এরকম লিখি, তাহলে কোনো গ্যাসের 1 গ্রামের আয়তন কি হবে যে মোলার আয়তন, বাই গ্রাম আণবিক ভর তারা যদি ভাগ করি, তাহলে 1 গ্রামে, অর্থাৎ কোনো গ্যাসে 1 গ্রামে আয়তনের সংখ্যা আমরা পেয়ে যাবো। এটা তোমার শর্ট রুল হিসেবে কাজ করতে হবে। মোলার আয়তনের যদি আমি গ্রাম আণবিক ভর ধারা যদি ভাগ করি, তাহলে আমরা কী পাবো যে 1 গ্রাম আয়তন পেয়ে যাবে। তবে এক্ষেত্রে এইসব প্রশ্নে আয়তনের ক্ষেত্রে এখানে কিন্তু একটু তোমার উল্লেখ করে দেওয়া প্রয়োজন, যেমন পরিমাণ, তাপমাত্রা ও চাপে, এই জিনিসটা উল্লেখ থাকে। অর্থাৎ এটা কন্ডিশনে পরিমাণ, তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা তো ধরে নিয়েছি যে 1 মোল CO2 মানে কত 22.4 লিটার। তাহলে এই জিনিসটা তো পরিমাণ, তাপমাত্রা ও চাপ, এই জন্য প্রশ্নে অনেক সময় পরিমাণ, তাপমাত্রা চাপ উল্লেখ করা থাকবে। ঠিক আছে, তাহলে গ্রাম থেকে আমরা আয়তন নির্ণয় করতে পারি। হ্যাঁ, আয়তন থেকেও আমরা অনেক কিছু অনুসংখ্যা, ভর এগুলো নির্ণয় করা যায়। যদি বলা হয় যে 11.2 লিটার O2 গ্যাসের ভর কত, তাহলে লিখবা উই নো 1 মোল O2, 1 মোল O2 মানে কি এখানে লিটার উল্লেখ করা আছে। তাহলে আমরা জানি 1 মোল O2 মানে কত 22.4 লিটার O2। আমার চাওয়া হয়েছে কি ভর চাওয়া হয়েছে। তাহলে 1 মোল O2-তে কত তার গ্রাম আণবিক ভর কত, তো অক্সিজেন, তাহলে অক্সিজেন হলো তোমার অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর হলো 16 × 2 ইকুয়াল কত 32, তাহলে 32 গ্রাম O2, 32 গ্রাম O2। ঠিক আছে, তাহলে তোমার এখানে তাহলে আমরা দেখতেছি 22.4 লিটার O2-তে আছে কত 32 গ্রাম। তাহলে অতএব আমরা দেখতে পাই যে আমরা লিখতে পারি 1 লিটার O2-তে তাহলে কত 32 বাই কত 22.4 লিটার, এত গ্রাম O2 হবে। ঠিক আছে, অতএব তাহলে 11.2 লিটার O2-তে কত হবে, তাহলে 32 গুণ 11.2 ডিভাইডেড বাই 22.4, তাহলে এত গ্রাম O2 হবে। তাহলে আমরা একটা অ্যান্সার পেয়ে যাব। অর্থাৎ তোমার এখানে লিটার থেকে গ্যাসের ভর নির্ণয় করা যায়। এক্ষেত্রে আমরা একটা বিষয় দেখি, এই সেন্টেন্সটার দিকে তাকে, এখানে 1 লিটার কোনো গ্যাসের
ভর যদি নির্ণয় করতে দেওয়া হয় তা আমরা কী করব, তাহলে ওই গ্যাসের গ্রাম আণবিক ভরকে আমরা মোলার আয়তন দ্বারা ভাগ করব। ঠিক আছে, তাহলে কোনো গ্যাসের 1 লিটারে তা লিখতে পারি কোনো গ্যাসের 1 লিটারে 1 লিটার এর ভর, এটা অবশ্যই প্রমাণ তাপমাত্রা ও চাপে চাপে কোনো গ্যাসে 1 লিটারের ভর ইকুয়াল হবে যে তার গ্রাম আণবিক ভর ডিভাইডেড বাই মোলার আয়তন অর্থাৎ 22.4 লিটার। তাহলে আমরা কি পেয়ে যাব, ওই গ্যাসের ভর পেয়ে যাবো, 1 লিটারের ভর পাবো। ঠিক আছে, এবার আমরা অণুর ক্ষেত্রে পরমাণু সংখ্যা নির্ণয় করে দেখব সেটা কিভাবে নির্ণয় করতে হয়। যেমন যদি বলা হয় যে 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড যৌগে মৌলসমূহের পরমাণুর সংখ্যা নির্ণয় করো, তাহলে কীভাবে সেটা দেখি। যে আমরা জানি 1 মোল H2SO4 সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, হাইড্রোজেন সালফার অক্সিজেনের পারমাণবিক ভরগুলো সমষ্টি করলে 98 হয়। 98 গ্রাম H2SO4 ইকুয়াল 6.023 × 10⁻23 এতটি অণু। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের অ্যাভোগাড্রো সংখ্যক অণু, অতএব 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড অণুতে মোট অণু কত আসবে, 6.023 × 10⁻23 গুণ 5/98, তা আসবে কত, 3.07 × 10⁻22 এতটি অণু। তাহলে আমরা 5 গ্রামে মোট অণু পেয়ে গেলাম। তাহলে অতএব 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে মোট পরমাণু কতটি, মোট পরমাণু আমি দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি সালফিউরিক অ্যাসিড অণুতে মোট পরমাণু হলো 60টি। একটি সালফিউরিক অ্যাসিড মোট পরমাণু 60টি, হাইড্রোজেনের 2টি, সালফার 1টি, অক্সিজেনের 4টি, মোট হলো 60টি। তাহলে এতটি অণুতে কত, তা 7 দিয়ে গুণ দিলে হয়ে যায় 7 গুণ 3.07 × 10⁻22 এতটি পরমাণু। তাহলে 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড মোট পরমাণু সংখ্যা আমরা পেয়ে গেলাম। অনুরূপভাবে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, তাহলে অতএব 5 গ্রাম H2SO4 এ হাইড্রোজেন পরমাণু, একটি সালফিউরিক অ্যাসিডের অণুতে হাইড্রোজেন পরমাণু হলো 2টি। তাহলে অতএব এতটি অণুতে কত হবে, 2 × 3.07 × 10⁻22 এতটি H পরমাণু। আবার সালফার যদি বলি, তাহলে 5 গ্রাম H2SO4 এ সালফার পরমাণু, একটা সালফিউরিক অ্যাসিড অণুতে সালফার হলো 1টি, অতএব 5 গ্রামে কত হবে, 1 × 3.07 10⁻22 এতটি S পরমাণু। আবার 5 গ্রাম H2SO4 যৌগে অক্সিজেন পরমাণুর সংখ্যা হবে, একটা সালফিউরিক অ্যাসিড অণুতে অক্সিজেন পরমাণু হলো 4টি, তাহলে অতএব তোমার 5 গ্রামে মোট হবে 4 × 3.07 × 10⁻22, তাই এতটি অক্সিজেন পরমাণু। এভাবে আমরা যৌগের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারি, সেটা মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারি। এছাড়াও তোমার এই মোল, অ্যাভোগাড্রো সংখ্যা, মোলার আয়তন সম্পর্কিত অনেক হাজারো তোমার গাণিতিক সমস্যা আছে। এগুলো হলো বেসিক। এছাড়াও তোমার আরও যেগুলো আছে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, চর্চা করবে, তাহলে শিখতে পারবে। আর আজকে পর্যন্তই। পরের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মোলারিটি, মোলার দ্রবণ ও যৌগের শতকরা সংযুতি, অণুর শতকরা সংযুতি আলোচনা করব। আজকের এই ভিডিওটি আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওর দেখার জন্য অনুরোধ করা হইল।